পর্ব সংখ্যা _6। বাঘের আস্তানায় গর্জন থামানোর জন্য পা বাড়ালো মেহনুর। ভয়ের তীরতায় মনের অবস্থা বড়ই নাজেহাল। প্রচণ্ড ভয়ের জন্য গায়ের পশম কাটা দিয়ে দাঁড়িয়ে গেছে, পা চালাতেও প্রচুর বেগ পেতে হচ্ছে। শুষ্ক গলায় কয়েকবার ঢোক গিলল মেহনুর, বদ্ধ দরজায় ধাক্কা দেওয়ার আগে বুকে 3বার ফু দিল। ঠান্ডা ও অসাড় হয়ে আসা শরীরটা দরজার একদম নিকটে নিয়ে দুহাত বাড়িয়ে ধাক্কা মারল। ক্যাচ করে একটা শব্দ তুলে বদ্ধ দরজাটা খুলে গেল। তখনই রুমের আবছা অন্ধকারে জানালার কাছে আবিষ্কার করল লম্বা দেহের মানুষটাকে। সেই মানুষটা জানালার দিকে মুখ দিয়ে কঠোরভাবে দাঁড়িয়ে আছে। তার পেশিবহুল হাত দুটো প্যান্টের পকেটে গুজিয়ে রেখেছে। বাইরে থেকে আসা রাস্তার আলোতে এটুকু বোঝা যাচ্ছিল, তার গায়ে কোনো টি শার্ট নেই। সেই উন্মুক্ত গায়ের উপর ঘামের আস্তরণ লেপ্টে কেমন যেন চকচক করছিল। মোটা মোটা মাংসপেশিগুলো খাপে খাপে ফুলা তার চওড়া কাঁধের মানুষটার দেহ আসলেই আকর্ষণীয়। জিমখানার সেই বডি বিল্ডারদের মতো চোখ ধাঁধানো। দেখতে বিশাল দেহের মানুষ, সেই সঙ্গে উচ্চতাও যেন অতুলনীয়। লোকটা যদি নিজের বউকে কখনো জড়িয়ে ধরে, তাহলে সেই মেয়ে কি আদৌ নিঃশ্বাস নিতে পারবে? দম আটকে মারা যাবে না? সাথে সাথে ধিক্কার দিয়ে চোখ নামিয়ে ফেলল মেহনুর। অসভ্য অভদ্র চিন্তা করার জন্য নিজেকে স্তবক গালাগাল দিয়ে সেই রুমের ভেতর পা ফেলে ঢুকল। মাহতিমের কানে স্পষ্টভাবে সেই পদজোড়ার শব্দ আসছে। পরিচিত সেই শব্দের জন্য কিছুটা বিভ্রান্ত হলেও তৎক্ষণাৎ নিজেকে শান্ত করে নিল। পেছনে থেকে আসা আগত বালিকার জন্য কাঠিন্য সুরে বলল, কি জন্য এখানে আসা হয়েছে? পা থামিয়ে চমকে উঠলেও কোনো শব্দ উচ্চারণ করল না মেহনুর। কিছুক্ষণ বোকার মতো চুপ থেকে ধীরে ধীরে গলা খুলে বলল, আপনার সাথে দুটো কথা ছিল। কথাটা শুনে কোনো হেলদোল হলো না মাহতিমের। যেভাবে দাঁড়িয়ে ছিল, সেভাবেই দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিল না সে। চোখের দৃষ্টি আকাশের দিকে স্থির করে চুপ করে রইল। ঠিক ওই সময় বাইরে একটা পিকআপ গাড়ি থামলে সেই গাড়ির আলোতে রুমের অন্ধকার যেন একটুখানি কমল। মেহনুর আবারও দৃষ্টি তুলে মাহতিমের দিকে তাকালো। কিন্তু সেই দৃষ্টি আর নিচে নামাতে পারল না মেহনুর, শত চেষ্টা করেও পারল না তখন। ভীতু চাহনির দৃষ্টিটা হঠাৎই যেন শান্ত হয়ে গেল ওর। শুধু মাহতিমের পিঠটার দিকে যেন সম্মোহন দৃষ্টিতে তাকিয়েছিল। হৃদযন্ত্রের বেসামাল ধুকপুকনি ধীরে ধীরে যেন কমতে লাগল। সকল ভয় আকস্মাৎ উধাও হয়ে গেল কেন জানি। এতদিন লোকটাকে টি শার্টের মধ্যেই দেখেছে, টি শার্টের ভেতরেই ভয়ঙ্কর ফিটনেস বোঝা যেত লোকটার। হাতের বাইসেপস মাসলের জন্য টি শার্টের শর্ট শিল্প কুপোকাত হয়ে যেত। এই লোকটা নিজেকে এত বড় বড় করে, তাহলে ইয়াংদের মতো কিভাবে বডি ফিটনেস ধরে রেখেছে? বয়স কত? 30-এর ওসপার, নাকি আরো বেশি? চিন্তার দুয়ারে কড়া নাড়তেই মাহতিমের গমগম সুর যেন ওকে বাস্তবে টেনে আনল। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলে যাও এখান থেকে। মেহনুর এমন কিছুই শুনবে ভেবেছিল, আর সেটাই কিনা কাটায় কাটায় মিলে গেল। কিন্তু এখনই হার মানলে চলবে না। সৌভিক বলে দিয়েছে, এই লোকটা যেই পর্যন্ত কমিটমেন্ট আকারে রাজি হবে না, সেই পর্যন্ত কোনোভাবেই আসন্ন বিপদ থেকে রক্ষা পাবে না। এই মাহতিম আনসারি একবার যেটা বলে, সেটা আকাশ পাতাল উল্টে গেলেও গড়ায় দণ্ডায় করে ছাড়ে। মেহনুর আরেকটু সাহস জুগিয়ে মাহতিমের দিকে এগিয়ে গেল। মাহতিমের বাপাশে এসে জানালার কাছে দাঁড়ালো। নিচু করে রাখা চোখ দুটো ডানে ফিরিয়ে মাহতিমের মুখের দিকে ধীরগতিতে তুলতে লাগলো। মাহতিমের মুখের বাপাশটা কেবল দেখা যাচ্ছিল, আর তাতেই মেহনুরের গলা যেন শুকিয়ে খসখস হয়ে গেছে। মাহতিমের মুখটার দিকে দৃষ্টি তুলে তাকালে কয়েক সেকেন্ডের জন্য বায় তাকালো মাহতিম। শান্ত অথচ কঠোর দৃষ্টি দিয়ে একপলক ভীতু প্রাণীটিকে দেখে আবার আকাশের দিকে তাকালো। মেহনুর কাচুমাচু ভঙ্গিতে মিনমিন করে বলল, আপনি তরুণ ভাইয়ার জন্য বাড়িতে কোনো ঝামেলা করবেন না। আপনার একটা ঝামেলার জন্য আমি প্রচুর বিপদে পড়ব। আমার দাদাভাইয়ের নাক কাটা যাবে। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি দয়া করে আজকের ঘটনাটা বাইরে ফাঁস করবেন না। মেহনুর কথাটুকু শেষ করে আবার মাহতিমের মুখের দিকে তাকালো। উত্তরের জন্য যখন অনিমেষ নেত্রেই চেয়ে রইল তখন ভীষণ অসহায় অনুভব করছিল মেহনুর। মানুষ যে কতটা খারাপভাবে বিশ্রী ঘটনা রটিয়ে দিবে সেটা চিন্তা করলেই কান্না পায়।
তারা যদি তরুণের ঘটনা জানতে পারে তাহলে মোল্লাবাড়ি নিয়ে 7 গ্রাম পর্যন্ত থুথু করতে থাকবে। মেহনুর আসন্ন বিপদ নিয়ে চিন্তা করতে থাকলে পাশ থেকে মাহতিম শক্ত কণ্ঠে বলে ওঠে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ নাকি আমার তাণ্ডবলীলার জন্য টেনশন করছো? প্রশ্নটা ছুড়েই মাহতিম পকেটে হাত গুজানো অবস্থায় ওর দিকে ফিরল, মুখোমুখি হয়ে ওর ভীত মুখটার দিকে দৃষ্টি ফেলে অটল হয়ে দাঁড়ালো। খসখসে গলায় ঢোক গিলে মেহনুর ওর দিকে ধীরগতিতে দৃষ্টি তুলতে লাগলো। আবারও তীব্র উত্তেজনায় বুকের ভেতর হাতুড়ি চালনা হচ্ছে, নিঃশ্বাস হয়ে আসছে দীর্ঘ ঘন গভীর। মাহতিম আনসারীর মুখের দিকে তাকানোর সাহস হলো না তখন, বুক পর্যন্ত দৃষ্টি তুলেই দাঁত শক্ত করে চোখ বন্ধ করে ফেলল মেহনুর। দুহাত মুষ্টিবদ্ধ করে কঠোরভাবে শক্ত হয়ে গেল ও। শরীরের ভেতর যেন অদ্ভুত শিরশিরে ভাব অনুভূত হচ্ছে, সেই শিরশির অনুভূতির জন্য শিরায় উপশিরায় বিদ্যুতের মতো ঝিমঝিম করছে। মেহনুরকে অমন অবস্থায় দেখে চোখ তীক্ষ্ণ করে কৌতূহল মিশ্রিত চাহনিতে তাকালো মাহতিম। প্রশ্নাত্মক ভঙ্গিতে সে মেহনুরের দিকে এক কদম এগিয়ে গেল। মেহনুর রুমে ঢোকার পর যেই সুঘ্রাণযুক্ত গন্ধটা মৃদু আছে টের পাচ্ছিল, সেই গন্ধটা আকস্মিকভাবে তীব্র হয়ে ঠেকল এখন। এটা কিসের ঘ্রাণ? এটা কি কোনোভাবে ক্লোরোফর্মের গন্ধ? ক্লোরোফর্মের গন্ধ কি এরকম হয়? ধুর, যদি হয়েও থাকে তাহলে এই ব্যাটা কি কারণে সেটা ইউজ করবে? মেহনুর চোখ না খুলেই যৎসব হাবিজাবি চিন্তা করতে থাকলো, অথচ একজোড়া সুতীক্ষ্ণ চোখ ওর মুখের দিকে গাঢ়দৃষ্টিতে তাকিয়ে আছে। পলকে পলকে অপলক চাহনিতে তাকিয়ে থাকতেই মাহতিম আনসারী বলে ওঠে, আমার রুমে যেহেতু এসেছো, আমার দিকে তাকানোর শ্বাসটাও রাখা উচিত। চোখ খুলে আমার দিকে আই টু আই কন্ট্যাক্ট করো। মেহনুর এটুকু বুঝতে পারল মাহতিম বর্তমানে ওর কাছে এসে দাঁড়িয়েছে, ওর মুখের দিকে ভয়ানক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। এদিকে উপায়ন্তর খুঁজাও যখন বৃথা হয়ে দাঁড়ালো, তখন বাধ্য হয়ে মেহনুর নিজের চোখ খুলে মাহতিমের দিকে পিটপিট করে তাকালো। শান্ত কঠোর অক্ষুণ্ণ চাহনির মাঝে নিজের ভীত চাহনিটা সম্পূর্ণরূপে আটকা পড়ে গেল মেহনুরের। চোখ সরানো তখন দূরের কথা, চোখের পলকও যেন পড়ল না। শুধু ওই সম্মোহন চাহনির মাঝে দৃষ্টি নিবন্ধ রেখে আস্তে আস্তে ঢোক গিলল মেহনুর। মাহতিম কিছুক্ষণ চুপ থেকে তাচ্ছিল্যের সুরে কঠোর ভঙ্গিতে বলল, তোমার ওই তরুণ ভাই যদি ভুলেও আমার সামনে আসে, আমি কিন্তু ওর জন্য স্পেশাল গোর্খোদক হব। গোরের কথা শুনে গা কাটা দিয়ে উঠল মেহনুরের। ভয়ে চুপসে গেলেও নিজেকে বাইরে থেকে স্বাভাবিক দেখিয়ে ধাতস্থ সুরে বলল, কি দরকার এসব করার? যে যেভাবে আছে সে সেভাবেই থাকুক, আপনার এখানে কিছুই করতে হবে না। আপনি কেন মাতামাতি করতে চাইছেন? মাহতিম এবার চোখ সরু করে তাকালো কাঁধের নিচে পড়ে থাকা মেহনুরের দিকে, মাথা নুইয়ে সূক্ষ্ম মেজাজ দেখিয়ে বলল, তোমার জায়গায় যদি নীতি, প্রীতি বা ফারিন হতো, তাহলে ওই তরুণের নামের আগে মরহুম শব্দ যুক্ত হতে বেশি সময় লাগতো না। কিন্তু তুমি তো আমার কিছুই হও না। ঠিকই বলেছ, আমার তো তোমার ম্যাটার নিয়ে মাতামাতি করার দরকার নেই। তোমার মতো বলদের জন্য নিজের হাত তো আমি নষ্ট করতে পারি না। সো গো টু হ্যাল। আমার সামনে থেকে নিজের ভীতু মুখখানি নিয়ে বিদায় হও। চেষ্টা করবে ভুলেও আমার সামনে যেন না পড়ো, নইলে আমি রাগের মাথায় কেমন আচরণ করব নিজেও জানি না। চলে যাও এখান থেকে। প্রচণ্ড রাগটা সামলে নিলেও শেষোক্ত কথাটা চড়া গলায় বলল মাহতিম। মেহনুরকে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য আরেকবার হুঙ্কার দিয়ে উঠল। মাহতিমের খোঁচা অপমান গণঞ্জনা শুনে মেহনুর নতমুখে ধীরে ধীরে চলে যেতে থাকল। মাহতিম তখন উত্তেজিত রাগটা সামলানোর জন্য জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকল। এক পর্যায়ে পকেট থেকে ফোন বের করে সেটা আছাড় মারতে নিল, কিন্তু পরক্ষণে শূন্যে উঠিয়েও আর ছুঁড়ে মারল না মাহতিম। চূড়ান্ত রাগটা সামলে নিয়ে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়তে লাগলো তখন। ফোনটা আবারও পকেটের ফাঁকে ফেলে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো। ঘিয়ে রঙের শাড়িটা অন্ধকারেও উজ্জ্বল হয়ে আছে, মাথার বেনিটা পিঠ থেকে হাঁটু পর্যন্ত মায়াবী বালিকার চিত্র প্রদর্শন করছে। ছোট ছোট পায়ে চলে যাওয়ার দৃশ্যটা দেখে চোখ বন্ধ করল মাহতিম। জানালার দিকে পিঠ ঠেকিয়ে বন্ধ চোখে ভাবতে লাগলো, ওই পা দুটো আটকানোর জন্য আসল যোগ্যতা কি ওর আছে? যদি কখনো যোগ্যতা এসে যায় ও কি গ্রহণ করবে? মাহতিম সবসময় চাইতো এমন কেউ আসুক,
যে তার কাছে চেয়ে চেয়ে ভালোবাসার আবদার করবে। ব্যস্ত মাহতিমের হাত দুটো টেনে কোমরে রেখে বলবে, উপরে তুলুন, আপনার কোমল ওষ্ঠযুগলের স্পর্শ নিতে চাই। কাজের মাঝে ব্যাঘাত ঘটিয়ে বলুক, আপনার বাহুগুলোর মধ্যে গুটিসুটি পাকিয়ে ঘুমাতে চাই। এত আবদারের জন্য যেই মানুষটা দরকার সেই মানুষটাও নেই। এসব চিন্তা করলে সবসময় আফসোসের শূন্যতা ভর করে ওর। মাহতিম বুকভর্তি নিঃশ্বাস টেনে চোখ খুলে দেখল, জীবনের মতোই রুমটা নিঃশব্দ, নিঃসঙ্গ, ঘুটঘুটে অন্ধকার। কোথাও কেউ নেই। এশারের একটু পরেই বাড়িতে ফিরল মাহমুদা। এসেই দেখেন উঠানের বাতি আজ নিভানো। তিনি কিছুটা অবাক হলেও চুপচাপ বাড়িতে ঢুকে গেলেন। আঙিনার লাইট জ্বললেও সেখানে কেউ ছিল না। তার মানে সুজলা ভাবি, মার্জা আপা এখনো আসেনি। মাহমুদা মাথার ঘোমটাটা কপাল পর্যন্ত টেনে আনলেন। এরপর মেয়েকে একবার দেখার জন্য সবার আগে মেহনুরের রুমে গেলেন। দরজার সম্মুখে দাঁড়িয়ে পর্দা সরিয়ে দেখলেন বিছানায় উপর হয়ে শুয়ে আছে মেহনুর। যখন সেদিকে ভালোমতো তাকালেন তখনই আশ্চর্য হয়ে বিছানার দিকে ছুটে গেলেন মাহমুদা। বিছানায় বসে মেয়েকে দ্রুত নিজের দিকে ঘোরাতেই নানা অস্থির বাক্যে বলতে লাগলেন, মা রে, তুই কাঁদছিস কেন? কেউ কি কিছু বলেছে? মেহনুর, তাকা মা। বাড়িতে কেউ কিছু বলেছে? শেফালি ভাবি কিছু? কথার মাঝখানে আটকে গেলেন মাহমুদা। দমে দমে ফুলে উঠা পিঠটা নিয়ে বালিশ থেকে মুখ তুলে তাকালো মেহনুর। চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে রক্তিম হয়ে আছে। এখনো গাল বেয়ে অশ্রুফোঁটা বর্ষণ হচ্ছে ওর। মাহমুদা তীব্র উৎকণ্ঠায় আঁচলো টেনে মেহনুরের গাল মুছে দিতে লাগলেন। বারবার জিজ্ঞেস করতে লাগলেন কেন ও কাঁদছে, উনার অনুপস্থিতিতে কেউ কি কিছু বলেছে? নিঃশব্দে কান্নার আওয়াজ যেন ফিসফিস করে শোনা যাচ্ছে ওর। মাহমুদা আর সহ্য করতে না পেরে এবার ক্রোধ দেখিয়ে জোর দিয়ে জানতে চাইল। মেহনুর অশ্রুপূর্ণ চোখ তুলে মায়ের দিকে তাকালেও আবার দৃষ্টি নামিয়ে মৃদু সুরে বলল, তুমি কারণ শুনে কি কিছু করতে পারবে? কখনো তুমি আমার পক্ষ নিয়ে কথা বলছো? মেজ মা, সুরাইয়া বুবু প্রতিদিন আমাকে কথা শোনায়, তোমাকে ইচ্ছেমতো খোঁটা দেয়, আব্বাকে নিয়েও যাতা করে কথা বলে। এসব শুনেও তুমি কিছু করতে পেরেছ? আব্বা বিদেশে দিন রাত এক করে খাটে, আর সেই খাটুনির টাকায় ওরা নাম ফুটায়। আম্মা ছোট থেকে বড় হলাম ঠিকই, কিন্তু অন্যের লাথি উস্ট্রা খেয়েই বড় হতে হয়েছে। দাদাভাই সারাদিন বাইরে চলে গেলে ওরা দুজন মিলে বাড়ি চষে খায়। এত সব দেখেও তুমি কিছু করো না, ওদের কিছু বলো না। আমাকে তুমি ভালোবাসো না আম্মা? তুমি যদি আমাকে মূল্য করতে তাহলে এই বাড়িতে রাখতে না। ওরা কেউ ভালো না। মাহমুদা এমন কঠিন কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। বাকশক্তি হারানোর মতো চুপ করে রইলেন। এদিকে মেহনুর চোখ মুছে ঢোক গিলে আবার কান্নাসুরে বলে উঠল, মেজ মা যদি প্রতিবাদ না করে তাহলে কেউ আমার পক্ষ নিয়ে কথা বলে না। আমি ঝগড়া করতে পারি না দেখে সবাই ইচ্ছেমতো আমাকে কথা শুনিয়ে যায়। যখন মন চায় আমাকে মারে, চুল ধরে ব্যথা দেয়, এটা ওটা কাজ করতে দেয়, যা খুশি সবকিছু আমাকে দিয়ে করাই। আমি কোনোদিন অবাধ্য হইনি, কাউকে কিছু বলিনি। কিন্তু সবাই আমাকে কষ্ট দিয়ে যায়। জানো আম্মা, দুনিয়ায় সরল সহজ মানুষদের জায়গা নেই। মূল অবস্থায় স্থির হয়ে আছে মাহমুদা। চোখের সামনে মেয়ের ফুপানো কান্না দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। কি করবেন, কি বলবেন, কি বুঝাবেন কিছুই উনার মাথায় ঢুকল না। মাহমুদা সবসময়ের মতোই শান্ত, চুপচাপ, সহজ মনের মহিলা। আজও এমন বৈরী অবস্থা দেখে তিনি কিছুই বললেন না। মেয়ের মাথায় হাত বুলিয়ে অশ্রুসিক্ত চোখ মুছিয়ে কাছে টেনে নিলেন। ছোট্ট মেহনুর যে বড় হওয়ার পরও ছোটদের মতোই অশ্রু ঝরাচ্ছে সেটা দেখে তিনি মৃদু হাসলেন। মেয়ের কপালে স্নেহমায় গাঢ় চুমু খেয়ে বুকে মাথা টেনে আগলে ধরলেন। মাথায় আদরের হাত বুলিয়ে দিতেই কান্না কমে এলো ওর। স্বল্প সময়ের মধ্যে কান্না থেমে চোখ বন্ধ করে ফেলল। মায়ের পরিচিত উষ্ণতায় গা মিশিয়ে ঘুমিয়ে পড়ল মেহনুর। আজকের বীভৎস ঘটনার উপর চাদর টেনে দিয়ে ক্লান্ত মনে ঘুমিয়ে গেল। বাড়ির সদস্য এক এক করে ফিরে এলে সবাই একসঙ্গে খাবার খেয়ে নিল। নীতি, সৌভিকরা আনমনে খাবার খেয়ে উঠল। মাহমুদা নিজের উদাস মুখটা যথাসম্ভব আড়াল করার চেষ্টা করল। এদিকে মাহতিম কোনোরকমে দুলোকমা গিলে নিজের রুমে ফিরে এলো। ওর পিছু পিছু কয়েক মিনিটের মধ্যে নীতিরা এসে উপস্থিত। মাহতিম বিছানার হেডবোর্ডে পিঠ লাগিয়ে আতশোয়া স্টাইলে ফোন টিপছিল।
মাহতিমের মুডের অবস্থা দেখে কারোর কথা বলার সাহস হচ্ছে না। এদিকে নিজেদের মধ্যে ইশারায় কথা চললে শেষে নীতি বলে উঠল, ভাইয়া তুমি কি ঠিক আছো? মাহতিম একপলক দৃষ্টি তুলে নীতির দিকে তাকালো, পরক্ষণে ফোনের দিকে দৃষ্টি নামিয়ে শান্ত সুরে বলল, আমার কি কিছু হওয়ার কথা ছিল? নীতি সাথে সাথে মাথাটা না বোধকে নাড়িয়ে অস্থির কণ্ঠে বলল, না না, সেটা হবে কেন? তোমার মুড যে এমন খারাপ হয়ে আছে, সেটাই জিজ্ঞেস করতে চাচ্ছি আর কি। মাহতিম কয়েক সেকেন্ড চুপ করে আবার বলে উঠল, ওই রামবলদকে তোরাই রুমে পাঠিয়েছিলি ঠিক না? এমন সম্বোধন শুনে নীতি ফিক করে হেসে দিতেও সামলে নিল। পেছনে থেকে তোফ বলে উঠল, রামবলদ না পল্ট্রি মুরগি সেটা সময় আসলেই বুঝবি। যাই হোক, মেহনুর যখন রুম থেকে বের হলো, তখন তুই উদাম গায়ে কি করতা ছিলি? মাহতিম তৎক্ষণাৎ এমন কথা শুনে তৌফের দিকে তাকালো। ভ্রু উঁচু প্রশ্ন ছড়ে বলল, মানুষ উদাম গায়ে কি করে? তৌফের পাশ থেকে সিয়াম একগাল হাসি দিয়ে মেয়েদের মতো লজ্জামাখা ভঙ্গিতে বলল, যাহ দুষ্টু, খালি দুষ্টু দুষ্টু কথা বলে। সিয়ামের মেয়েলি ঢং দেখে ফিসফিস করে হেসে দিল সবাই। এদিকে সিয়ামের ঘটনার সূত্র ধরে তৌফ অনুযোগের সুরে বলল, সত্যটা কও তো মামা, তুমি টি শার্ট খুইলা কি আকামটা করতে চাইছিলা? অন্ধকার তো ভালোই ছিল, তার উপর সুন্দরী নিজেই তোমার রুমে পদধূলি দিতে আসছিল। তুমি কি আবার চান্স মারলা নাকি বন্ধু? মাহতিম টু শব্দ পর্যন্ত না করে ডান হাতের তর্জনী তুলে জানালার দিকে ইশারা করল। সবাই ইশারা অনুযায়ী সেদিকে তাকালে দেখতে পেল, একটা মোটা লম্বা শক্ত মতন পাথর জানালার নিচে রাখা। সেই পাথরটা যে রাগ কমানোর জন্য ব্যায়ামের কাজে ডাম্বেলের মতো লেগেছে, সেটা বুঝা শেষ সবার। তরুণ এখনো বাড়িতে ফিরেনি, আর ফিরলেও সম্ভবত মাহতিম কিছু করবে না। কিন্তু মেহনুরের সাথে কি কথা হয়েছে সেটাও ওরা জানে না। মাহতিমের রুম থেকে মলিন মুখ নিয়েই বেরিয়েছে মেহনুর, সেখানে মাহতিম ওকে কিছুই বলেনি। ওরা সবাই দূর থেকে এক্সপেক্ট করছিল হয়তো মাহতিম যখন মেহনুরকে দেখবে তাদের মধ্যে কিছু না কিছু ঠিকই কানেক্ট হয়ে যাবে। কিন্তু সেটা হওয়া তো দূরের ব্যাপার, উল্টো মাহতিমের চড়ানো আওয়াজের ধমক শুনে সবাই স্থির হয়ে যায়। রাত তখন 2টো বাজে। পাড়াপড়শি সহ বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। চাঁদের স্নিগ্ধ কিরণে আলোকিত হয়ে আছে চারপাশ। কিন্তু প্রকৃতির নীরবতা যত নিস্তব্ধ আকারে নিঃশব্দ হচ্ছে, ততই যেন একজনের বুকে ভয়ের গোলাটা দারুণভাবে ভীত করে তুলছে। নাকের নিচে মলম লাগানো, হাতের কনুইয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ দেখা যাচ্ছে। মানুষটা যে বিকেলের দিকে জঘন্য একটা ঘটনা করে বেরিয়েছে সেটা বাড়ির বয়োজ্যেষ্ঠরা জানে না। যারা জানে তারা কেউ জেগে নেই এখন। তরুণ চুপচাপ অন্ধকার উঠান পেরিয়ে বাড়ির সদর দরজায় কড়া নাড়ল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কড়া নাড়তেই দেখল দরজাটা খোলা। প্রচণ্ড আশ্চর্য হলেও মনে মনে খুশি হলো তরুণ। যাক বাবা, দরজা যে ভুলবশত না লাগিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, এতে ওর জন্য ভালোই হয়েছে। তরুণ হাসি খুশি মনে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। দরজা আটকে আঙিনার দিকে তাকালো। অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই চোখ সয় চলার জন্য একটু অপেক্ষা করল তরুণ। চোখ যখন অন্ধকারে সয় এলো তখন দর্প ভঙ্গিতে পা বাড়িয়ে নিজের রুমে চলে আসলো তরুণ। দরজাটায় ছিটকিনি দিয়ে বিছানায় এসে বসল। জোরে একটা শ্বাস ছেড়ে আবার উঠে আয়নার সামনে গেল। আয়নার পাশেই সুইচবোর্ড দেওয়া, তাই লাইটের জন্য সুইচ টিপতে লাগলো। কিন্তু দ্বিতীয় দফায় আশ্চর্য হয়ে দেখল লাইটও আজ কাজ করছে না। বাধ্য হয়ে মোমবাতি জ্বালিয়ে কাঠের টেবিলে সেটা রাখল। দেয়ালে ঝুলানো বর্গাকার আয়নায় মুখটা দেখতে গেল। নাকের নিচটা অনেকখানি কেটে গেছে। তর্জনী আঙ্গুলটা দিয়ে কাটা জায়গায় আলতোভাবে স্পর্শ করতেই হঠাৎ আয়নার দিকে চোখ পড়ল ওর। আয়নার ভেতর যেই প্রতিবিম্ব দেখতে পেল, সেটা দেখে অস্ফুট সুরে শিউরে উঠল তরুণ। চোখ দুটো গোল গোল করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনের ভ্রম নাকি সত্য, সেটা বুঝার জন্য তাড়াতাড়ি দুহাতে চোখ কচলাতে লাগলো, কিন্তু না, মনের ভ্রম না। আয়নায় যেই পুরুষমূর্তি দেখা যাচ্ছে, সেটা মিথ্যা না। সত্যি সত্যি তরুণের পিছনে সেই পুরুষমূর্তি দাঁড়িয়ে আছে, ভয়াবহ দৃষ্টি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। বুকের বক্ষস্থল থেকে গলা পর্যন্ত শুকিয়ে এলো তরুণের, কথা বলতেও যেন জিহ্বা ভার লাগছে।
চারপাশ ভয়ঙ্কর অন্ধকারে গা ঢেকে আছে। গুড়গুড় করে মেঘগর্জন শোনা যাচ্ছে দূর দূরান্তে। এখনো বজ্রপাতের পৈশাচিক আওয়াজ শুরু হয়নি। বৃষ্টির আগে যেই দমকা হাওয়া ছাড়ে তাতেই পল্লীবিদ্যুৎ উধাও হয়ে গেছে। আকাশ যেভাবে অন্ধকার করেছে, তাতে মনে হচ্ছে তাণ্ডবের মতো বৃষ্টি নামবে। এদিকে মোল্লাবাড়িতে টান টান উত্তেজনা কাজ করছে। তরুণের কোনো লাতা পাতা নেই, ঘরের মধ্যে তরুণের ব্যাগটা পর্যন্ত গায়েব। হুট করে নিরুদ্দেশ ভঙ্গিতে চলে যাওয়ার ঘটনাটা হান্নান শেখ কোনোভাবেই মিলাতে পারছেন না। এদিকে সুরাইয়ার উপরও প্রচণ্ডরূপে ক্ষেপে আছেন তিনি। সুরাইয়া বেহায়ার মতো পাশের গ্রামের নদীপাড়ে গিয়ে নৌকায় ঘুরে এসেছে। সঙ্গে যে একটা ছেলেও ছিল সেটাও গ্রামের চাষি রবিউল মিয়া কানে দিয়েছে। এসব শুনেই তিনি যারপরনাই বকেছেন সুরাইয়াকে। শেফালি আজ সাফাই দিতে গিয়েও চুপ করে আছে, সুজলা কঠোর চাহনিতে সুরাইয়ার দিকে তাকিয়ে শেষে রান্নাঘরে চলে গেলেন। ঘটনা যখন ইতি টেনে বসল, সবাই যখন যার যার কর্মে ব্যস্ত হয়ে পড়ল, তখন শান্তচিত্তের মেহনুর ঘরের পর্দা সরিয়ে বাইরে চুপি দিল। কাউকে তখন দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চুপি চুপি পুকুর পাড়ের জন্য সিঁড়ি ধরে নামল, কিন্তু যাওয়ার জন্য পা বাড়াতেই পেছনে থেকে সুতীক্ষ্ণ কণ্ঠের জন্য পা থামিয়ে ফেলল মেহনুর। সংকোচ ভঙ্গিতে মাথা ঘুরিয়ে দেখল মার্জা দাঁড়িয়ে আছেন। তিনি হাতের ইশারা করে ওকে কাছে আসতে বললেন। মেহনুর গুটি গুটি পায়ে উনার কাছে যেয়ে দাঁড়ালে মার্জা ওর হাত ধরে শান্ত গলায় বলেন, ওমন চুপি চুপি করে কোথাও যাচ্ছ মেহনুর? সহজাত নরম কণ্ঠ এবং সুলভ আচরণ দেখে মুখ তুলে তাকালো মেহনুর। গাঢ় সবুজ রঙের জামদানি শাড়ি পরে আছে মার্জা, মাথায় সুন্দর করে ঘোমটা দেওয়া। চোখে মুখে সৌজন্যের হাসি দেখা যাচ্ছে, শরীরের সর্বত্র যেন শৌখিনতার ছোঁয়া। মেহনুর শান্ত নয়নে মার্জাকে এক পলক দেখে নিল, এরপর চোখ নামিয়ে সরল গলায় বলল, পুকুর পাড় যাচ্ছিলাম। উত্তরটা শুনে মুচকি হাসি দিলেন মার্জা। মেয়েটার মধ্যে ছোট ভাবির সহজ সরল রূপটা ভালোমতোই প্রকাশ পাচ্ছে। মেয়েটা সম্পূর্ণ ওর মায়ের আচারনিষ্ঠ পেয়েছে। এদিকে মেহনুরের মনে প্রচণ্ড অস্বস্তি অনুভব হচ্ছে। প্রথমত মার্জার সাথে টুকটাক কথা ছাড়া তেমন কোনো কথা হয়নি। শানাজ, সাবা, সুরাইয়া যেখানে ঢের কথাবার্তা সেরে ফেলেছে, সেখানে মেহনুর মার্জার কাছ থেকে নিজেকে যথেষ্ট গুটিয়ে রেখেছে। মার্জা সৌজন্যমূলক হাসি দিয়ে মেহনুরকে নিজের রুমে নিয়ে গেলেন। এ বাড়ির চারটা নাতনির মধ্যে মেহনুরকেই উনার চমৎকার লাগে। মেয়েটার চেহারায় সুরাইয়ার মতো ভোতা ভাব নেই, শানাজের মতো সখ্যতার আলাপন নেই, সাবার মতো হুটহাট মিশুকে স্বভাবটাও দেখা যায়নি। মাহতিমের মুখে দুইবার এই মেয়েটার সম্বন্ধে গাধা উপাধি শুনেছে, কেন শুনেছে সেটার বর্ণনা মাহতিম দেয়নি। অথচ মাহদি যেখানে, মেহনুর আপু বলতেই অজ্ঞান, রাত হলেই ওর রুমে যেয়ে ঘুমানোর জন্য বায়না ধরে বসে, সেখানে মেহনুরকে গাধা বলার কোনো কারণ খুঁজে পেলেন না তিনি। মার্জা ওকে বিছানায় বসিয়ে নিজেও ওর পাশে বসলেন। সহাস্য মুখে সান্নিধ্য আচরণে বললেন, তুমি পড়াশোনা করছো না? এবার কিসে পড়ছ? মেহনুর কাচুমাচু ভঙ্গিতে ধীর কণ্ঠে বলল, দশম। উত্তরটা শুনে গাঢ় করে হেসে দিলেন মার্জা। দুজনের মধ্যে টুকিটাকি বিষয়ে কথা চলতে থাকলে ঠিক ওই সময় ফারিন মার্জার রুমের পাশ দিয়ে যাচ্ছিল। আনমনে চলে যেতেই রুমের ভেতরে এক পলক ভাবলেশভাবে তাকালো, মুখ ফিরিয়ে আবার যেতে ধরলে হঠাৎ বজ্রাহতের মতো বিপুল বিস্ময় হাঁটা থামিয়ে ফেলল। তাড়াতাড়ি পা পিছিয়ে রুমের বাইরে দাঁড়িয়ে আড়াল থেকে ভেতরে চুপি দিল, ওমনেই আশ্চর্য দৃষ্টিতে থম মেরে রইল ফারিন। সত্যিই মেহনুর কথাবার্তা বলছে? ফারিন অস্ফুট সুরে, সর্বনাশ বলতেই একদৌড়ে সৌভিকের রুমে গিয়ে পৌঁছালো। সৌভিকের রুমে নীতি বাদে বাকি সবাই বসে আড্ডা দিচ্ছিল। ওই মুহূর্তে ফারিনের আকস্মিক আগমন দেখে ভ্রু কুঁচকাল সবাই। ফারিন হাঁপাতে হাঁপাতে দম ফুরানোর ভঙ্গিতে ছটফট করে বলল, তাড়াতাড়ি নিচে যাও সবাই। মেহনুর জেঠিমার রুমে কথা বলছে, তাড়াতাড়ি চলো। ফারিনের কথা শেষ হতে দেরি সবগুলা ধুপোধাপ করে খাট নেমে দৌড় লাগালো। মার্জা যদি ভুলেও মাহতিমের ব্যাপারে কাছু বলে ফেলে তাহলে সব শেষ। সব মানে সব শেষ। সৌভিক দৌড়ে যেতেই মাথা পিছু ফিরিয়ে ফারিনের উদ্দেশ্যে চটপট গলায় বলল, তুই নীতিকে ডাক। নীতিকে বল নিচে আসতে। আমরা সবগুলা ততক্ষণে সামলে নিচ্ছি।
তাড়াতাড়ি কর ফারিন, দৌড়া দৌড়া। ফারিনের হাঁপানি তখনও থামেনি, তবুও সে আর দাঁড়িয়ে থাকেনি। সৌভিকের আদেশ শুনতেই আবারও পা ছুটিয়ে দৌড়ে লাগালো। এদিকে সিঁড়ি ধরে সবগুলো নিচে নেমে আসলো। মার্জার রুমের দিকে ছুটে যেতেই হঠাৎ সিয়াম পা থামিয়ে সূক্ষ্ম চিৎকার দিয়ে সবাইকে থামতে বলল। সেই চিৎকারের সুর বাড়ির সবার কানে না গেলেও সৌভিকদের কানে পৌঁছেছে। সৌভিক, তৌফ, শামিক, সাবির, প্রীতি তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে সিয়ামের দিকে তাকালো। সিয়াম ওদের কাছে গিয়ে নিচু সুরে সতর্ক গলায় বলল, সবার একসাথে যাওয়া যাবে না, একসাথে গেলেই ধরা খাবি। শোন, এক কাজ কর প্রীতি, তুই আগে যা। তুই গিয়ে পোল্ট্রি মুরগিকে বল নীতি ওরে পুকুর পাড়ের যেই ঝোপের প্লেসটা আছে ওইখানে ইমিডিয়েটলি যেতে বলছে। সিয়ামের গুরুত্বপূর্ণ কথার মাঝে তৌফ নিজের কথা ঝুলিয়ে বলে, শাল আর পুতো, তোর কি মাথা নষ্ট হইছে? আর জায়গা পাইলি না? চিপায় হান্দানের কথা বলোস কেন? ওই জায়গা কি ভালো? সিয়াম ওর উগ্রতায় ক্ষেপে গিয়ে ওর গালে কষিয়ে চড় মারল। রাগে চটে গিয়ে দাঁত কটমট করে বলল, মুখ খারাপ করাবি না। ঝোপের ভিতরে ঢুকতে বলি নাই, বলছি ওখানে নিয়ে আসতে। আপাতত বাড়ি থিকা দূর থাকলেই ওর মঙ্গল। আন্টি রে তুই চিনোস না? আন্টি যদি সারাবাড়ি খুইজা ওরে আড্ডা মারতে নিয়ে যায়, তাইলে বাবা আর ভাবি পাউনের আউশ করা লাগবো না। সিয়াম নিজের যুক্তি বুঝিয়ে দ্রুত প্রীতির দিকে দৃষ্টি দিল। ওর দিকে আদেশসূচকে কঠোর চাহনিতে বলল, আরেকটা কথা শোন, আন্টি যদি জিজ্ঞেস করে নীতি কেন ডাকছে, তাহলে বলবি নীতি একটু ছবি তুলব। ছবি তুলার লিগার ডাকতাছে। হিসাব বুঝছস? এখন জলদি যা। সিয়ামের আদেশমতো মার্জার রুমে ঢুকলো প্রীতি। এদিকে সবার মধ্যে অস্থিরতা কাজ করছে। মার্জা যদি মাহতিমের কাজ সম্বন্ধে বলে ফেলে তাহলে বিরাট কাহিনী হবে। কিছুক্ষণের মধ্যে নীতি এসে হাজির হলে পুরো প্ল্যান ওকে জানানো হয়। নীতি সবটা শুনে সবার জন্য বলে ওঠে, প্ল্যানের ফার্স্ট টার্মও যেহেতু শুরু হয়ে গেছে, আমাদের উচিত পুকুর পাড়ে গিয়ে বাকি প্ল্যানটা এক্সিকিউট করা। চলো আমরা পুকুর পাড়ে যাই। ওখানে গিয়ে বসে থাকলে আর কোনো প্রবলেম না। নীতির কথায় সাই জানিয়ে সবাই পুকুর পাড়ে ঝোপের কাছে হাজির হলো। ঝোপটার ওখানে অনেকগুলো আমগাছ, সেই সঙ্গে জায়গা খুব স্যাঁতস্যাঁতে। সেখানে সোনালি রোদের তেজ খুব কম পড়ে বলে মাটিও বেশ নরম হয়ে থাকে। সবাই ওখানে যেয়ে জড়ো হলে কয়েক মিনিটের মধ্যে প্রীতির সঙ্গে মেহনুর এসে হাজির হয়। হলুদ রঙের শাড়ি পরোয়া মেহনুর খালি পায়ে ওদের দিকে এগিয়ে আসছে। মাথার চুলটা সুন্দর করে বেনি করে রেখেছে। উজ্জ্বল চামড়ার উপর লাল রঙের ব্লাউজটা বেশ চমৎকার মানিয়েছে। সৌভিক, তৌফ, নীতি একদৃষ্টিতে মেহনুরের দিকে তাকিয়ে আছে। ওভাবে তাকিয়ে থাকতেই সৌভিক অন্যমনস্ক কণ্ঠে বলে, আমাদের ভাবি আম্মাটা সুন্দরী না? সৌভিকের হেয়ালি কথায় সায় দিয়ে ডানপাশ থেকে তৌফ বলে উঠল, শুধু সুন্দরী না, আগুন সুন্দরী। মাহতিমের সাথে কি যে ডেনঞ্জারাস লাগবো। আমার তো এখনই ওইটা ভাইবা এক্সাইটেড লাগতাছে বন্ধু। তৌফের কথায় মৃদু ভঙ্গিতে হেসে দিল সৌভিক। সেই হাসির রেশ টেনে সৌভিকের ডানপাশ থেকে নীতি বলল, এই পুচকি মেয়ে যে কবে বুঝবে মাহতিম ভাই অলরেডি ঘায়েল হয়ে আছে। এখন শুধু হাত বাড়ালেই ভাইয়ার ডেসপারেট অবস্থাটা দেখতে পারত। সৌভিক স্বস্তির নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, সময় আসবে গাইজ, জাস্ট আরেকটু ওয়েট। আমার গাটস বলছে এই দুজনের মধ্যে কিছু তো একটা হবে। নীতি এই কথার প্রেক্ষিতে প্রশ্ন করতে পারল না। ততক্ষণে মেহনুর ওদের সামনে এসে দাঁড়ালে সৌভিক বলে উঠল, উই আর সো সরি মেহনুর, আসলে আমরা ছবি তোলার জন্যই তোমাকে ডেকেছিলাম, কিন্তু রুম থেকে ডিএসএলআর আনতে ভুলে গেছি। তুমি একটু নীতিদের সাথে থাকো, আমি আর তৌফ চট করে ক্যামেরাটা নিয়ে আসি। কথাটুকু শেষ করতেই দুজন ক্যামেরার জন্য চলে গেল। নীতি এসে মেহনুরের হাত ধরে আমগাছের নিচে নিয়ে এলো। সেখানে একটা কাঠের বেনঞ্চ করা ছিল বসার জন্য, সবাই সেই বেনঞ্চটাতে বসে পড়ল। মেহনুর গাছের সাথে পিঠ ঠেকিয়ে বেনঞ্চে বসা ছিল, তারপরেই ছিল নীতি, ফারিন, শামিক, সাবির, প্রীতি। সবাই আড্ডা দিচ্ছিল ঠিকই, কিন্তু সময়ের কাঁটা বেশি না পেরোতেই হঠাৎ প্রীতি এক চিৎকার দিয়ে বেনঞ্চ থেকে উঠে দাঁড়ালো। ওর আকস্মিকভাবে চিৎকার দেখে সবাই হতভম্ব হয়ে কপাস কুঁচকে ফেলল।
প্রীতি একদমই স্বাভাবিক আচরণ করছে না, বারবার পিঠের পেছনে থেকে ওড়না দিয়ে ঝাড়া মারার চেষ্টা করছিল। ঠিক ওই মুহূর্তে বাইরে যাওয়ার জন্য বেরিয়েছিল মাহতিম। কিন্তু প্রীতি হাউমাউ চিৎকার শুনে পুকুর পাড়ের ওদিকে থৌড়ে যেতেই স্বামীকের চেঁচানো গলার আওয়াজ শুনল। প্রীতি, প্রীতি, পিঠে ভুলেও হাত দিস না। মেহনুর, নীতি, ফারিন তাড়াতাড়ি দৌড়াও, তাড়াতাড়ি পা চালাও, হারি আপ, জায়গাটা ভালো না। স্বামীকের চেঁচামেচি চলতে থাকলে মাহতিম দ্রুত জায়গাটায় উপস্থিত হয়। সেখানে এসেই দেখে প্রীতির পিঠে যে ছ্যাঙ্গা জাতীয় কীট উঠেছে সেটা ওড়নায় ঝাড়া মেরে নীতি সরাচ্ছে। সাবির পায়ের তলায় জুতার নিচে ছ্যাঙ্গা পিষার চেষ্টা করছে। কিন্তু সবাই যখন দৌড়ের জন্য পা বাড়ালো তখন মেহনুরের দিকে তাকিয়ে চোখ স্থির হয়ে গেল সবার। মেহনুর উজবুকের মতো চোখ খিঁচ মেরে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ওর শরীরে ছ্যাঙ্গা উঠেছে কিনা বোঝা যাচ্ছে না। নীতি তখন মেহনুরের দিকে যেতে ধরলে পেছনে থেকে মাহতিম করা গলায় বলে উঠে, নীতি থামো, ওর কাছে যাবি না। তুই এই মুহূর্তে সবাইকে নিয়ে এখান থেকে পালা। নীতি চকিতে দৃষ্টি ফিরিয়ে মাহতিমের দিকে তাকালো। মাহতিম শক্ত দৃষ্টিতে তাকিয়ে ওকে যাওয়ার জন্য ইশারা করল। নীতি ইশারাটা বুঝতেই একটা ঢোক গিলে অসহায় কণ্ঠে বলল, ভাই ও রাজলে। কথাটুকু শেষ করার সময় দিল না মাহতিম। তর্জনী উঠিয়ে ওকে বাইরের রাস্তা দেখালো। নীতি একবার মাহতিমের দিকে তাকিয়ে শেষে মেহনুরের দিকে আহত দৃষ্টিতে তাকালো। মেহনুরের চোখ দুটো এখনো খিঁচুনি দিয়ে আছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করা। নিরুপায় হয়ে নীতি তখন সেখান থেকে চলে গেল। সবাই যখন হাত পা চুলকাতে চুলকাতে চলে গেল, তখন মাহতিম লম্বা করে একটা নিঃশ্বাস নিয়ে সেটা ধীরে সুস্থে ছেড়ে দিল। স্যাতর জায়গাটা ভালোভাবে পরখ করে এগুতে লাগলো মাহতিম। সাবধানে পা ফেলে একেবারে মেহনুরের সামনে গিয়ে দাঁড়ালো। মেহনুরের বদ্ধ দুচোখের মাঝে দৃষ্টি ফেলে প্রসন্ন কণ্ঠে বলল মাহতিম, আমার দিকে তাকাও, কোনো ভয় নেই। খুবই আস্তে অথচ দৃঢ় কণ্ঠের আওয়াজ শুনল মেহনুর। মানুষটার কণ্ঠ ধরতে পেরে সে ধীরে ধীরে কুচকানো চোখের পাতা খুলে ফেলল। চোখের সামনে ধূসর বর্ণের টি শার্ট পরে আছে মানুষটা, পরনে তার কালো প্যান্ট। তার দিকে দৃষ্টি তুলে তাকানোর জন্য প্রচুর সাহস প্রয়োজন। মেহনুর আর চোখে ডানে বামে দেখে দিল, আশেপাশে কেউ নেই। একদম নির্জন, শান্ত, কোলাহলমুক্ত হয়ে আছে চারপাশ। ও তীররূপে টের পেল পিঠের কাছে ব্লাউজের উপর কিলবিল করে কিছু হাঁটছে। সেটা যে ছ্যাঙ্গা জাতীয় চুলকানির পতঙ্গ সেটা বুঝতে পেরেই মেহনুরের শ্বাস টান উঠল। আকস্মাৎ জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো মেহনুর, হাত পাও কাঁপতে লাগলো ওর। মাহতিম সেটা আঁচ করতে পেরে মৃদু সুরে আবার বলল, তুমি আমার দিকে তাকাও মেহনুর, তোমাকে শুধু আমার দিকে তাকাতে বলেছি। সময় নষ্ট করো না, আমার দিকে তাকাও। মেহনুর জীর্ণশীর্ণ রোগীর মতো কাঁপতে লাগলো, কিটটা ধীরে ধীরে নিচের দিকে কোমরের কাছে নামছিল। যদি ওটা কাটা জায়গাটার ওখানে যায়, কি করুণ অবস্থা হবে সেটা কি কেউ জানে? এত বলার পরও যখন মেহনুর মুখ তুলল না, তখন মাহতিম বাধ্য হয়ে ওর থুতনি ধরে মুখ তুলল। সমস্ত শরীর ঝিমঝিম করে উঠল মাহতিমের স্পর্শ এবং চাহনি দেখে। মাহতিম ওর দিকে কেমন বেকুল দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টির মাঝে নিবন্ধ করে মাহতিম এক হাত এগিয়ে ওর কোমরের বাপাশ ধরল, আরেক হাত এগিয়ে ওর পিঠের উপর রাখল। মাহতিমের চোখের দিকে তাকিয়ে চমকালো না মেহনুর, কেঁপেও উঠল না একটু। এমনভাবে স্থির হয়ে গেল যেন জন্ম জন্মান্তর থেকে এই লোকটা যেন এভাবেই ওকে স্পর্শ করে এসেছে। মাহতিম ওর পিঠের উপর হাতের বিচরণ চালাতেই কোমল সুরে বলে উঠে, মেহনুর আফরিন, 10ম শ্রেণী, রোল নাম্বার 13, বিদ্যাশ্বরী স্কুলের সবচেয়ে অনিয়মিত ছাত্রী, চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকো। অন্যদিকে ধ্যান দেওয়ার প্রয়োজন নেই। এ কথার উত্তরে একবার শুধু চোখের পলক ফেলল মেহনুর। চোখ খুলে আবারও মাহতিমের দিকে তাকিয়ে রইল সে। মাহতিম ওর দুচোখের ভেতর দৃষ্টি জড়িয়ে মেদহীন পিঠটার নিচে হাত নামাতেই হঠাৎ ব্যথার শব্দ তুলে শিউরে উঠল। কিন্তু মেহনুরকে কিছু বুঝতে না দিয়ে তৎক্ষণাৎ চোখ খুলে ওর দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকালো। মেহনুর অপ্রতিভ ভঙ্গিতে চমকে উঠলেও মাহতিমের অবস্থা দেখে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই ওর দিকে বাঁকা হাসি দিয়ে দু পা পিছিয়ে গেল মাহতিম।
কোমর থেকে হাত সরিয়ে ফেলল, পিঠ থেকেও সরিয়ে নিল নিজের অন্য হাতটা। মেহনুরের দিক থেকে পিছিয়ে যেতে যেতেই ডান হাতটা কেমন লুকানোর ভঙ্গিতে পকেটে গুজে ফেলল। অথচ মুখে স্বাভাবিক অবস্থা বজায় রেখে বলল, এখানে থাকা সেফ না, বাড়ি যাও, আমি আসছি। আর এক সেকেন্ডও অপেক্ষা করল না মাহতিম। ডান হাতটা পকেটে গুজেই ব্যস্ত পায়ে চলে গেল। মেহনুরও ওর যাওয়া দেখতে দেখতে বাড়ির ভেতরে ঢুকে গেল। কিন্তু মনের মধ্যে সেই যে সন্দেহ ঢুকেছে সেটা আর কোনোভাবেই বেরুল না। বিকেলের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি নামল পুরো গ্রাম জুড়ে। গ্রামের আনাচে কানাচে বৃষ্টির ঝুমঝুম ধ্বনিতে মুখরিত হচ্ছে। সবাই বৃষ্টির আমেজ দেখে বিকেলের জন্য গরম লুচি ভাজতে বসেছে। মার্জা ছেলের জন্য কফি বানিয়ে রুমে মাহদির হাতে পাঠিয়ে দিলেন। মাহতিমের দরজায় কড়া নেড়ে কফি হাতে ঢুকল মাহদি। মাহতিম জানালা থেকে দৃষ্টি সরিয়ে মাহদির দিকে তাকালো। ডান হাতের জায়গায় ইচ্ছে করে বা হাত এগিয়ে মগ ধরতে চাইল, কিন্তু মাহদি ব্যাপারটা দেখে ভীষণ কুঁচকে মগ না দিয়ে বলল, কোনো জিনিস যে ডান হাতে ধরতে হয় সেটা জানো না? ডান হাত বাড়াও ভাইয়া, না হলে আমি কফির মগ দিব না। মাহদির সূক্ষ্ম শাসন দেখে দুই গালে ভাঁজ ফেলে মাহতিম হেসে দিল। জানালা থেকে সরে এসে মাহদির সামনে হাঁটু গেড়ে বসল। পকেট থেকে ডান হাতটা বের করলেও সেটা নিচু করে রাখল। বাঁ হাতটা মাহদির কাঁধে তুলে দিয়ে বলল, বেশি বড় সাজা হচ্ছে তাই না? ডান হাত ব্যথা এজন্য বাঁ হাত বাড়িয়েছি। দে মগটা দে, বৃষ্টিটা দেখতে দেখতে কফিটা এনজয় করি। মাহদি কোনো কথা শুনল না। সে ভাবল মাহতিম হয়তো ব্যথার কথাটা মিথ্যা বলেছে। তাই রাগত সুরেই মাহতিমের উদ্দেশ্যে বলল, তুমি আমার সাথে চেকমেট করতে পারবে না ভাইয়া। আমি তোমার চালাকি ধরে ফেলেছি, তুমি যে মিথ্যা বলছো আমি সেটি বুঝেছি। মাহতিম বাঁকা হেসে বলল, তাই? তুই এত বুঝিস? চর খেতে খেতে সব বুঝে গেলি নাকি? মাহতিমের কথা এবার সত্যিই রেগে গেল মাহদি। কাঁধ থেকে ঝোটাং করে ওর হাত সরিয়ে কফির মগটা টেবিলের উপর রেখে আসলো। বুকের কাছে দুহাত ভাঁজ করে অ্যাটিটিউড দেখিয়ে বলল, আমি এখন ফিডার চোষা বাচ্চা না, আমি এখন অনেক বড় হয়ে গেছি। কয়দিন পর তোমার মতোই বন্দুক চালিয়ে সবাইকে ঢিসুম ঢিসুম করে দিব। ওর বাচ্চাসুলভ কথা শুনে হো হো করে হেসে দিল মাহতিম। হাসতে হাসতেই মাহদির কাঁধটা ধরে কাছে টেনে বলল, এই কথা বাইরে ফাঁস করিস না ব্যাটা। কফিটা নিয়ে আয়। আর আপডেটগুলো বল, সকালে তো শুনতে পারিনি। বাকি আপডেটগুলো দে, এখন একটু শুনি। মাহদি আবারও কাঁধ ঝাড়া মেরে মাহতিমের হাতটা সরিয়ে ফেলল। এক পা পিছিয়ে গম্ভীরভাবে বলল, মিস্টার মাহতিম আনসারি, সন অফ আব্দুল মেহেদি আনসারি, ব্রাদার অফ মাহদি আনসারি। কথাটুকু বলতেই মাহদির কথা আটকে গেল। এরপর আর কার কার পরিচয় ঠেলেঠুলে ঢুকানো যায় সেটা নিয়ে চিন্তায় পড়ে গেল ও। মূল কথা ছিটকে যাওয়ার দৃশ্য দেখে ঠোঁট টিপে হাসতে লাগলো মাহতিম। কোনোরকমে হাসি আটকে চিন্তিত মাহদির উদ্দেশ্যে বলল, আরো বল, থামলি কেন? পুরো 14 গোষ্ঠীর নাম আমার নামের পিছনে লাগিয়ে দে, আয়। মাহদি এবার বিরক্ত হয়ে গোজগোজ করে বলল, ভাইয়া তুমি প্লিজ বলবে, তোমার রাইট হাতে কি হয়েছে? এটা বললেই তো শেষ। আমি তো আর কিছু জানতে চাইনি। মাহদির মুখের দিকে অপলক তাকিয়ে রইল মাহতিম। এরপর ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে ডান হাতের দিকে এক নজর তাকালো, তাকিয়েই মাহদির দিকে দৃষ্টি দিয়ে হাসি মুখে বলল, কিছুই হয়নি রে পাগল, এমনই বাহাত বাড়িয়েছি। মাঝে মাঝে একটু গুনাহ করলে তো সমস্যা হবে না। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, প্লিজ দিয়ে যা। মাহদি আর কোনো কথা না বাড়িয়ে সোজা কফি এনে দিল। ফ্লোর থেকে হাঁটু তুলে মাহতিম দাঁড়িয়ে পড়ল। জানালার দিকে ফিরে যাওয়ার জন্য ঘুরতে নিলে সেই সুযোগে ডান হাতটা টান মেরে তৎক্ষণাৎ চোখ বুলালো মাহদি। এমন ঘটনার আকস্মিকতায় ব্যালেন্স হারিয়ে কফিতে চুমুক দেওয়ার বদলে একটুখানি কফি ফ্লোরে ফেলে দিল মাহতিম। সে মাথা ঘুরিয়ে মাহদির দিকে তাকালে কথা বলার জন্য বাক্য হারিয়ে ফেলল। মাহদি ততক্ষণে ওর হাত দেখে মাহতিমের দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়েছিল। ছোট ছোট হাত দুটো মাহতিমের হাতটা খুবই আলতোভাবে ছেড়ে দিল। বাকরুদ্ধ হয়ে চুপচাপ বিমর্ষ ভঙ্গিতে চলে যেতে লাগল। মাহদির উদাস মুখটা দেখে পিছু ডেকে উঠলেও ভাইয়ের ডাকে সাড়া না দিল না। মাহদি রুম থেকে বেরিয়ে যেতে থাকলে মাহতিম জোর গলায় বলে উঠল,
তুই এই ম্যাটারে কাউকে কিছু বললে তোর পিঠের ছাল উঠিয়ে দিব। কাউকে কিছু বলবি না। কিরে বাচাল, শুনেছিস? আর কোনো উত্তর এলো না। বিমর্ষ মুখটা ভার করেই চলে গেল মাহদি। কফির মগটা নিয়ে কিছুক্ষণ কফির দিকে তাকিয়ে রইল, ডান হাতটা চোখের সামনে উঠিয়েও দেখল। কিন্তু এই ব্যাপারে কাউকে কিছু বলার প্রয়োজন মনে করল না। কফির মগে ঠোঁট বসিয়ে জানালার কাছে গেল। বৃষ্টির প্রবলতার জন্য দূরের সব দৃশ্যই এখন অদৃশ্য হয়ে আছে। আকাশটাও সন্ধ্যার মতো কালো করে এসেছে। গাছপালা যেন বৃষ্টির পানিতে ধুলো ঝেড়ে পবিত্র হয়ে উঠছে। বৃষ্টির ঠান্ডা পানি ছোঁয়ার জন্য জানালা বাইরে হাত বাড়ালো মাহতিম। ঝর্ণার মতো চাল চুয়ে চুয়ে পড়া পানি ওর হাতের তালুতে পড়তে লাগলো। কফির উষ্ণতা উপভোগের সাথে বৃষ্টির শীতলতায় সমস্ত দেহ চনমনিয়ে উঠল। মনে মনে সুর ধরল, মন বাড়িয়ে ছুঁই আমি, হাত বাড়িয়ে নয়। দূরে যাওয়ার চিন্তা করলে কেন লাগে ভয়? দুপুরের খাবারটা খায়নি মাহতিম। রাতের খাবারটাও খায়নি। দুপুরের খাবারটা হোটেলের নাম বলে কাটিয়ে দিলেও রাতের খাবারের সময় নিচে যায়নি। মার্জা খাবারের জন্য তোষামত করে গেলেও মাহতিম প্লেট আর নেয়নি। মায়ের হাতে খাওয়াও প্রায় 6 বছর আগে ছেড়ে দিয়েছে। এমতাবস্থায় আজ যদি খাইয়ে দেওয়ার কথা বলে তাহলে নির্ঘাত মার্জার কাছে ধরা খাবে। বিকেলের ঝুম বৃষ্টিটা এখনো থেমে থেমে হচ্ছে। সন্ধ্যার একটু পরে বৃষ্টি কমলেও খাবারের পর থেকে তুমুল আকারে বেড়ে গিয়েছে। গ্রামে বৃষ্টি হলেই দারুণ ঠান্ডাভাব আচ্ছন্ন করে। সবার ঘরেই এক্সট্রা করে মোটা কাঁথা অথবা কম্বল দেওয়া হয়েছে। মাহতিম কম্বলটা এক হাতে খুলে বিছানায় পেরে নিল, গায়ের টি শার্টটা খুলে কম্বলের নিচে ঢুকে পড়ল। লাইটটা বহু আগেই নিভিয়েছিল, তাই স্বল্প আলোর জন্য জানালাটা একটু খুলে দিল। বৃষ্টির ছাট আসলে আসুক, আজ একটু ভিজলে কোনো সমস্যা হবে না। বালিশের নিচ থেকে মোবাইল ফোনটা বের করল মাহতিম। স্ক্রিনে তাকিয়ে দেখল আজও শুতে শুতে যথেষ্ট লেট হয়ে গেছে। 10টা যেহেতু বাজে তার মানে গ্রামের সময় মতে এখন গভীর রাত শুরু হয়েছে। সবাই গাঢ় ঘুমে তলিয়ে গিয়েছে। মাহতিম ফোনের গুগল ডোকে ঢুকল। প্রতিদিনকার ঘটনা সে গুগল ডোকে লিপিবদ্ধ করার দারুণ অভ্যাস করেছে। বামহাতের থাম্বনেলেই চমৎকার স্পিডে টাইপ পারে সে। কিবোর্ডের উপর বৃদ্ধাঙ্গুল চালাতেই এক একটা শব্দ মিলে বাক্য জুড়ে ঘটনা লিখতে লাগলো। মাহতিম আনসারি। ছুটির নবম দিন। গ্রামটা খুব সুন্দর। কয়েকটা নতুন স্পটেও ঘুরে এলাম। বদ্ধ জীবনে থাকতে থাকতে ঘোরাঘুরির মানসিকতা আমার তৈরি হয়নি। আজকের দিনটা সাধারণভাবে শুরু হলেও শেষটা সুন্দর একটা স্মৃতি হিসেবে যুক্ত হলো। মেহনুর নামের মেয়েটা আবারও আমার সামনে বেশ অদ্ভুতভাবে পড়ে গেল। মেয়েটা কোনোদিন স্বাভাবিকভাবে থাকে না। আমাকে দেখলেই মারাত্মক ভয় পায়। এমন একটা ব্যবহার করে যেন আমি ওকে খেয়ে ফেলব। মাঝে মাঝে ওর অবস্থা দেখে চিন্তা করি, আচ্ছা আমি কি গুড লুকিং নই? কেননা সৌভিকের স্টেটমেন্ট মতে আমার পিছনে যত মেয়ে ঘুরেছে তাদের লিস্ট করতেও নাকি কমপক্ষে 1 মাস লাগবে। আমি কথাটা মোটেও অহংকার থেকে বলছি না, আমি এই বিষয়টা নিয়ে কখনো দাম্ভিকতা প্রকাশ করি না। সবসময় নিজের মধ্যে থাকাটাই আমি ছোট থেকে শিখেছি। বাবা আমাকে যেভাবে গাইড করেছে, যেভাবে বুঝিয়েছে, আমি ছোট থেকে নিজেকে ওভাবেই সাজিয়েছি। কখনো নরম, কখনো শক্ত, কিন্তু পরিবারের জন্য সর্বদা হাসিখুশি থাকাটাই বেস্ট মনে করি। আমার বন্ধু, আমার ভাই বোন, আমার মা, আমার পরিবার, সবাই আমার দেহের এক একটা অঙ্গের মতো। দেহের একটা অঙ্গে যখন সুই ফুটে, তখন কিন্তু সমস্ত দেহই যেন যন্ত্রণায় কাতরাতে থাকে। আজ বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, প্রকৃতির পবিত্রময় পিসফুল বৃষ্টি। আমার আত্মার সাথে এই বৃষ্টির একটা গভীর কানেকশন আছে। মায়ের কাছে শুনেছি, এমনই একটা দিনে আমি হয়েছিলাম, যেদিন বাইরে ঝড়ো বৃষ্টি ছিল, মা ব্যথায় বারবার বাবার হাত খাবলে ধরেছিল। বাবা নাকি টেনশনে মুখ চোখ লাল করে ছটফট করছিল। এখন এসব ঘটনা চিন্তা করলে হাসি পায়, তবে আজও আমি ডায়েরির পাতাগুলো পড়ি। কত সুন্দর একটা সম্পর্ক হলে বাবা সেই দূর থেকে মায়ের জন্য চিঠি পাঠাতো। সেই চিঠির উপরে আদর মাখিয়ে লিখত, চুম্বন প্রিয়তমা, ওই আদরে মিষ্টি ঠোঁটে। বাবার সব জিনিস আমার দখলে থাকায় তার সব চিঠিগুলো পড়া শেষ। বাবার মধ্যে যে কতখানি ভালোবাসা ছিল, সেটা মনে হলে গর্বে বুকখানি ভরে আসে।
চোখ ছলছল করে আসতে চায়। বাবা আমাকে কোলে নিয়ে নাকি পাগলের মতো চুমু খেয়েছিল, এ সব কথা বাবা তার পার্সোনাল ডায়েরিতে লিখে রেখেছে। আমার জানামতে বাবার কাছে মেয়েরা সবচেয়ে বেশি আদরের শিশু হয়। সেখানে আমি যে ওরকম আদর স্নেহ পেয়েছি, সেটা ভাবতেও কেমন অদ্ভুত ভালো লাগে। আমার ছুটির দিনগুলি পেরিয়ে যাচ্ছে, জানি না আবার কবে ফিরে আসব। আবার কবে সবার সাথে আনন্দে দিন কাটাবো। কোনো কিছুই আমার জন্য জানা নেই। হাতে মাত্র 5 দিন বাকি, এরপর সব গুছিয়ে পূর্বের জায়গায় ফিরে যেতে হবে। পিছুটান কমিয়ে আবার সেখানে থাকার মতো শক্ত মানসিকতা করতে হবে। আর কত সহ্য? ভালো লাগে না এখন। মোল্লাবাড়ি। বৃষ্টি রাত। গুগল ডকের অপশনটা বন্ধ করে মোবাইলের মেইলগুলো চেক করছিল মাহতিম। এক এক করে সবগুলো মেইল চেক করতেই হঠাৎ খুট করে দরজার কাছে শব্দ হলো। মাহতিম এমন অদ্ভুত কাণ্ডে কখনোই ঘাবড়ায় না। তাই সেও চালাকি করে ফোন রেখে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরল। দেহের সকল ইন্দ্রিয় সজাগ রেখে শব্দটার দিকে কান খোলা রাখল। শব্দটা প্রথমে দরজা খোলার মতো হলো, এরপর আস্তে আস্তে সেটা বন্ধ করার মতো শব্দ পাওয়া গেল। কিন্তু মাহতিম চোখ খুলে দেখার চেষ্টা তখনও জারি করল না। সেও দেখতে চায় ওর রুমে কে এই মুহূর্তে চুপি চুপি ঢুকে পড়েছে। পায়ের আওয়াজও বৃষ্টির জন্য ঠিকমতো শোনা যাচ্ছে না, না হলে অন্তত এটুকু বুঝতে পারত কে এসেছে এখন। কিছুক্ষণ পর মনে হলো রুমের মধ্যে হয়তো কেউ নেই, কারণ কোনো কিছুই তখন টের পাওয়া যাচ্ছিল না। চোখ খুলবে নাকি চিন্তা করতে করতেই আচমকা মনে হলো কেউ পাশে এসে বিছানায় বসেছে। খুবই সাবধানে সতর্ক কায়দায় ওর গা থেকে কম্বল সরাচ্ছে। মাহতিম চোখ বন্ধ করে শেষ প্রস্তুতি নিচ্ছিল, কম্বল উঠানোর পর কি করে সেটা বুঝার পরপরই দারুণ অ্যাকশন নিবে। সে এটা ভালো করেই জানে, হিউম্যান বডির ঘাড়ের কাছে বিশেষ এক জায়গায় জোরে মারলে একটা মানুষ অকাতরে মরে যেতে পারে। কম্বলটা উঠানোর পর মনে হচ্ছে সে ডান হাতটা টেনে নিচ্ছে। ডান হাতটা কেন টানছে? কে এই ব্যক্তি? অনেকগুলো প্রশ্ন মাথায় জট পাকাতেই চট করে চোখ খুলে ফেলল মাহতিম। সামনে বসা মানুষটিকে দেখে প্রচণ্ড আশ্চর্য হয়ে তুমি বলে চেঁচাবে অমনেই মুখ চেপে ধরল মাহতিমের। চলবে। ও কলিজার বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গল্পের পরের অংশ পেয়ে যাবেন। ধন্যবাদ।